বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য আপকামিং যে পিএসসি ক্লার্কশিপ ও পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা আসছে তার জন্য একটি জেনারেল স্টাডিজ সিরিজ নিয়ে এসেছি। তো আমি এবার থেকে ধাপে ধাপে এই পরীক্ষাগুলোর জন্য কিছু জেনারেল স্টাডিজের সিরিজ নিয়ে আসবো এবং সেই সিরিজগুলো তোমাদের এই দুটি পরীক্ষার পাশাপাশি যে কোনো পরীক্ষাতেই, সে গ্রাম পঞ্চায়েত হোক কি মিউনিসিপ্যালিটি পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা, গ্রুপ ডির গ্রুপ সির যে কোনো পরীক্ষা হোক, আশা করি কাজে আসবে। এবং আমি ফুড এসআইয়ের জন্য যে 16টি সিরিজ আপলোড করেছিলাম জেনারেল স্টাডিজের, তার একটা প্লেলিস্ট তৈরি করা আছে, সেই সিরিজগুলোও তোমরা দেখো। ওই সিরিজগুলোও কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষাতেই খুবই কাজে আসবে। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিচের দেওয়া শহরগুলির মধ্যে কোনটিকে ভারতের 0 মাইল সেন্টার বলা হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ব্যাঙ্গালোর, অপশান 2 নাগপুর, অপশান 3 কানপুর, অপশান 4 কলকাতা। সঠিক উত্তর কী হবে? নাগপুর। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। 1907 সালে মহারাষ্ট্রের নাগপুর শহরে গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষার সময় ব্রিটিশ সরকার দ্বারা এই নাগপুরে একটি 0 মাইল স্টোন নির্মিত হয়েছিল। এই স্টোনটা থেকেই ভারতের গুরুত্বপূর্ণ শহরের পরিমাপ করা হয়, ওই জন্য নাগপুরকে ভারতের 0 মাইল সেন্টারও বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কাকে বিহারের গান্ধী বলা হয়? অপশান 1 রাজেন্দ্র প্রসাদ, অপশান 2 কৃষ্ণা সিংহ, অপশান 3 কর্পূরী ঠাকুর, অপশান 4 কুনওয়ার সিং। সঠিক উত্তর কী হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? গণপরিষদের সভাপতি ছিলেন। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং তিনি ভারতের দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতিত্ব করেছিলেন। তা যদি প্রশ্ন আসে যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, তখন হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং দীর্ঘ সময়ের জন্য কে রাষ্ট্রপতিত্ব করেছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং তার লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো মহাত্মা গান্ধী অ্যান্ড বিহার, সাম রেমিনিসেস অ্যান্ড ডিভিশন অফ ইন্ডিয়া। এটি তার লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থ। এই গ্রন্থটির নামটা তোমরা মনে রাখার চেষ্টা করো, পরীক্ষা কিন্তু আসতে পারে। তো চলো বন্ধুরা, আরেকটা নোট দেখে নেওয়া যাক। কর্পূরী ঠাকুর কে ছিল? কর্পূরী ঠাকুর ছিল বিহারের 11তম মুখ্যমন্ত্রী, যিনি 2024 সালে মরণোত্তর ভারতরত্ন পায়। আচ্ছা, কৃষ্ণা সিংহ সম্বন্ধে নোট দিইনি, লাগবে না আশা করি, তবু তোমাদের জানিয়ে রাখি, কৃষ্ণা সিংহ ছিলেন বিহারের প্রথম মুখ্যমন্ত্রী। আর কুনওয়ার সিং ছিলেন 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, বিহার থেকে যেসব যারা বিদ্রোহে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কুনওয়ার সিং একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন। তো এইসবগুলো তোমাদের লাগবে না। তো কর্পূরী ঠাকুরটা তোমরা জেনে রাখো, ইনি বিহারের 11তম মুখ্যমন্ত্রী ছিলেন ও 2024 সালে তিনি মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, জাতীয় শিশু কন্যা দিবস কবে পালন করা হয়? অপশান 1 24শে মার্চ, অপশান 2 24শে জানুয়ারি, অপশান 3 4ই মার্চ, অপশান 4 12ই আগস্ট। সঠিক উত্তর কী হবে? 24শে জানুয়ারি। তাহলে জাতীয় শিশু কন্যা দিবস কবে পালন করা হয়? 24শে জানুয়ারি। পরের প্রশ্ন, আফতানি জনগোষ্ঠীর আদিবাসী কোন রাজ্যে বসবাস করে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পশ্চিমবঙ্গ, অপশান 2 অরুণাচল প্রদেশ, অপশান 3 ত্রিপুরা, অপশান 4 কেরালা। সঠিক উত্তর কী হবে? অরুণাচল প্রদেশ। তাহলে আফতানি জনগোষ্ঠীর আদিবাসী কোথায় বসবাস করে? অরুণাচল প্রদেশে। পরের প্রশ্ন, কার্নালের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1761 খ্রিস্টাব্দে, অপশান 2 1739 খ্রিস্টাব্দে, অপশান 3 1738 খ্রিস্টাব্দে, অপশান 4 1855 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কী হবে? 1739 খ্রিস্টাব্দে। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। এই যুদ্ধটা কাদের ভেতরে হয়েছিল? কর্নালের যুদ্ধ মুঘল সম্রাট মোহাম্মদ শাহ ও পারস্য সম্রাট নাদির শাহের মধ্যে। শাহজাহান নির্মিত বিখ্যাত ময়ূর সিংহাসন নাদির শাহ লুট করেন ও এছাড়া বিখ্যাত কোহিনূর মণি তিনি লুট করেন। আর মোহাম্মদ শাহ কী নামে পরিচিত ছিল? রঙ্গিলা নামে। তাহলে দেখো এই কোশ্চেনটা থেকে কতগুলো উত্তর বেরিয়ে আসছে। তাহলে কার্নালের যুদ্ধ কত সালে হয়েছিল? যদি আছে কত সালে হয়েছিল? 1739 সালে। আচ্ছা, কার্নালের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? মুঘল সম্রাট মোহাম্মদ শাহ ও পারস্য সম্রাট নাদির শাহ। আচ্ছা, এই যুদ্ধে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ শোচনীয়ভাবে পরাস্ত হয়েছিল। আর এই যুদ্ধে হেরে যাওয়ার পর পারস্য সম্রাট নাদির শাহ দিল্লিতে আর কি বলবো প্রচুর অরাজকতা করেছিল এবং বহু সম্পদ তিনি লুটেছিলেন। তার ভেতরে দুটি উল্লেখযোগ্য, এটা কিন্তু পরীক্ষায় আসে, যে শাহজাহান নির্মিত, এখানে একটা কোশ্চেন দেখো যে ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন। যদি আসে যে কোন সম্রাট ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন, তখন সঠিক উত্তর হবে শাহজাহান। এবার তোমাদের একটা কোশ্চেন আসে
যে ময়ূর সিংহাসন কে লুট করে নিয়ে যায়, তখন সঠিক উত্তর হবে নাদির শাহ। আর একটা প্রশ্ন আছে যে কোহিনূর মণি কে লুট করে নিয়ে যায়, তখনও উত্তর হবে নাদির শাহ। আর কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিল, তখন হবে মোহাম্মদ শাহ। তো খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে দেখে রেখো, এইটা থেকে অনেক কটা কিন্তু প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, প্রাণী কোষ বিভাজনে কে সাহায্য করে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাইবোজোম, অপশান 2 সেন্ট্রোজোম, অপশান 3 লাইসোজোম, অপশান 4 সাইটোপ্লাজম। সঠিক উত্তর কী হবে? সেন্ট্রোজোম। তাহলে প্রাণী কোষ বিভাজনে কে সাহায্য করে? সেন্ট্রোজোম। পরের প্রশ্নটা দেখা যাক। শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তাহলে অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পুরুলিয়া, অপশান 2 বাঁকুড়া, অপশান 3 বীরভূম, অপশান 4 উত্তর দিনাজপুর। সঠিক উত্তর কী হবে? বাঁকুড়া। শুশুনিয়া পাহাড় তাহলে কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, অলিম্পিক বলয়ে নীল বর্ণ কোন মহাদেশের প্রতীক? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 এশিয়া, অপশান 2 আফ্রিকা, অপশান 3 ইউরোপ, অপশান 4 আমেরিকা। তাহলে সঠিক উত্তর কী হবে? ইউরোপ। তাহলে অলিম্পিক বলয় যে 5টি বলয় থাকে, দেখবে 5টা রিং থাকে দেখবে বিভিন্ন কালারের, তা সেখানে যে নীল বর্ণ সেটা কিন্তু ইউরোপকে নির্দেশ করে। আর এই সম্বন্ধে নোট দেখো যে হলুদ বর্ণটা থাকে ওটা কোন মহাদেশকে নির্দেশ করে? এশিয়া মহাদেশকে। কালোটা আফ্রিকা মহাদেশকে, লাল আমেরিকা মহাদেশকে, আর সবুজ ওশেনিয়া মহাদেশকে নির্দেশ করে। তো ভালো করে দেখে রেখো, যে কোনো রঙেই দিয়েই তোমাদের প্রশ্ন করতে পারে যে এটি কোন মহাদেশের প্রতীক। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, সংগ্রামী জীবন ও সংগ্রামহীনতাই মৃত্যু এই উক্তিটি কার? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মহাত্মা গান্ধী, অপশান 2 সুভাষচন্দ্র বসু, অপশান 3 চিত্তরঞ্জন দাস, অপশান 4 রাসবিহারী বসু। সঠিক উত্তর কী হবে? স্বামী বিবেকানন্দ। তাহলে সংগ্রামী জীবন ও সংগ্রামহীনতা মৃত্যু এই উক্তিটি কার? স্বামী বিবেকানন্দর। পরের প্রশ্ন, মাই লাইফ ইজ মাই মেসেজ বইটি কার লেখা? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 গোপাল কৃষ্ণ গোখলে, অপশান 2 মহাত্মা গান্ধী, অপশান 3 ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান 4 জওহরলাল নেহরু। তাহলে সঠিক উত্তর কী হবে? মহাত্মা গান্ধী। মাই লাইফ ইজ মাই মেসেজ এই বইটি কার লেখা? মহাত্মা গান্ধীর লেখা। পরের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি প্রধানত কোন শিলা দিয়ে গঠিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ব্যাসল্ট, অপশান 2 গ্রানাইট, অপশান 3 ডলোমাইট, অপশান 4 চুনাপাথর। তাহলে সঠিক উত্তর কী হবে? গ্রানাইট। ছোটনাগপুর মালভূমি তাহলে প্রথমত কোন শিলা দিয়ে গঠিত? গ্রানাইট। এই সম্বন্ধে একটা নোট দেখে নাও, এই কোশ্চেনটাও আসে। ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ কী? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কী? পরেশনাথ পাহাড়। আর এর উচ্চতা কত? 1365 মিটার। আচ্ছা, এটা কিন্তু একজন যারা জৈন ধর্মাবলম্বী তাদের একটি পবিত্র তীর্থভূমি হচ্ছে এই পরেশনাথ পাহাড়। আর ছোটনাগপুর মালভূমি আরেকটা প্রশ্ন আসে যে কটি রাজ্যের মধ্যে বিস্তৃত, তোমরা জেনে থাকবে, তাও আমি বলে রাখি, নোটটা লিখতে আমি ভুলে গেছি। একটা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ওড়িশা, এই 5টি রাজ্যের মধ্যে ছোটনাগপুর মালভূমি কিন্তু বিস্তৃত আছে। পরের প্রশ্ন, ইউজিসির বর্তমান চেয়ারম্যানকে? অপশান 1 রাজীব কুমার, অপশান 2 অজিত দোভাল, অপশান 3 এম জগদীশ কুমার, অপশান 4 মনোজ সোনি। সঠিক উত্তর কী হবে? এম জগদীশ কুমার। তাহলে ইউজিসির বর্তমান চেয়ারম্যানকে এম জগদীশ কুমার। পরের প্রশ্ন, ফরওয়ার্ড পত্রিকা কে প্রকাশ করেছিলেন? ফরওয়ার্ড পত্রিকা কে প্রকাশ করেছিলেন? এখানে প্রকাশ বানানটা ভুল হয়েছে বন্ধুরা, তার জন্য সরি। তাহলে ফরওয়ার্ড পত্রিকা কে প্রকাশ করেছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সুভাষচন্দ্র বসু, অপশান 2 চিত্তরঞ্জন দাস, অপশান 3 অরবিন্দ ঘোষ, অপশান 4 বিপিনচন্দ্র পাল। তাহলে সঠিক উত্তর কী হবে? চিত্তরঞ্জন দাস। ফরওয়ার্ড পত্রিকা কে প্রকাশ করেছিলেন? চিত্তরঞ্জন দাস। তাই এই সম্বন্ধে নোট দেখো, চিত্তরঞ্জন দাস কী নামে পরিচিত ছিল? দেশবন্ধু নামে পরিচিত ছিল, এটা তোমরা সকলেই জানো। এবং 1922 সালে তিনি গয়া কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন। তাহলে চিত্তরঞ্জন দাস কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? গয়া অধিবেশনে, যেটা 1922 সালে সংগঠিত হয়েছিল। আর 1923 সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু স্বরাজ পার্টির গঠন করেছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বরাজ পার্টির গঠন কে করেছিলেন? মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস দুজনে মিলে 1923 সালে এই স্বরাজ পার্টির গঠন করেন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন,
জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মৌলানা মোহাম্মদ আলী, অপশান 2 মৌলানা আবুল কালাম আজাদ, অপশান 3 মদন মোহন মালব্য, অপশান 4 জওহরলাল নেহরু। তাহলে সঠিক উত্তর কী হবে? মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে এই সময় নোট দেখে নেওয়া যাক। 1923 সালের দিল্লি অধিবেশনে তিনি 35 বছর বয়সে প্রথম সভাপতিত্ব করেছিলেন, আর তিনি কংগ্রেসের সবথেকে বেশিবার সভাপতিত্ব করেন। মানে এরকম কোশ্চেন আছে যে 1923 সালে দিল্লি অধিবেশনে তিনি 35 বছর বয়সে সভাপতিত্ব করেছিলেন। আর একটা কোশ্চেন এখান থেকে আসে যে জাতীয় কংগ্রেসের সবথেকে বেশিবার কে সভাপতিত্ব করেন? তখন সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ, আর তিনি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস কবে পালন করে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 25শে জানুয়ারি, অপশান 2 26শে জানুয়ারি, অপশান 3 5ই জুন, অপশান 4 23শে মার্চ। তাহলে সঠিক উত্তর কী হবে? 25শে জানুয়ারি। তাহলে ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস কবে পালন করেন? 25শে জানুয়ারি। পরের প্রশ্ন, ভারতে কর রাজস্বের অধিকাংশ আসে কোথা থেকে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 প্রত্যক্ষ কর, অপশান 2 পরোক্ষ কর, অপশান 3 উভয় কর থেকে, অপশান 4 কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর কী হবে? পরোক্ষ কর। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় ম্যাগসেসে পুরস্কার পান? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লাল বাহাদুর শাস্ত্রী, অপশান 2 বিনোবা ভাবে, অপশান 3 মোরারজি দেশাই, অপশান 4 আশাপূর্ণা দেবী। তাহলে সঠিক উত্তর কী হবে? বিনোবা ভাবে। কত সালে পেয়েছিলেন? 1958 সালে। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক যে এই ম্যাগসেসে পুরস্কার কি কার নামে দেওয়া হয়? ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি রামন ম্যাগসেসেকে সম্মান জানাতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়, আর এই পুরস্কারকে এশিয়ার নোবেলও বলা হয়ে থাকে। 2023 সালে ডক্টর রবি কান্নান, তিনি একজন বিখ্যাত অঙ্কোলজিস্ট, ভারতীয় হিসাবে এই পুরস্কার পেয়েছেন। তা 2023 সালে কোন ভারতীয় ম্যাগসেসাই রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন? ডক্টর রবি কান্নান। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, মুদ্রায় কোন শাসক আরবি লেখার প্রবর্তন করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক বন্ধুরা। অপশান 1 ইলতুৎমিশ, অপশান 2 শাহজাহান, অপশান 3 আলাউদ্দিন খিলজি, অপশান 4 শের শাহ। সঠিক উত্তর কী হবে? ইলতুৎমিশ। তাহলে কোন সম্রাট মুদ্রায় আরবি লেখার প্রবর্তন করেছিলেন প্রথম? হলে ইলতুৎমিশ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় স্বতন্ত্র বিভাগে অলিম্পিক পদক জেতেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কেডি যাদব, অপশান 2 পিটি ঊষা, অপশান 3 কার্নাম মালেশ্বরী, অপশান 4 সানিয়া মির্জা। তাহলে সঠিক উত্তর কী হবে? কেডি যাদব। তাহলে 1952 সালে কেডি যাদব হেলসিঙ্কি অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন, মানে তিনিই প্রথম ভারতীয় যিনি ইন্ডিভিজুয়ালি ফার্স্ট অলিম্পিক মেডেল পেয়েছিলেন। আর কার্নাম মালেশ্বরী হলেন প্রথম মহিলা যিনি 2000 সালে সিডনি অলিম্পিকে ভারোত্তোলক বা ওয়েট লিফটিং বিভাগে ব্রোঞ্জ জেতেন, প্রথম ভারতীয় মহিলা হিসাবে। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রথম কোন ভারতীয় মহিলা স্বতন্ত্র বিভাগে অলিম্পিক মেডেল পেয়েছিলেন, তিনি হলেন কার্নাম মালেশ্বরী। কত সালে? 2000 সালে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি ওয়েট লিফটিংয়ে। পরের প্রশ্ন, চোখের কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লেন্স, অপশান 2 রেটিনা, অপশান 3 কর্নিয়া, অপশান 4 আইরিশ। সঠিক উত্তর কী হবে? রেটিনা। তাহলে চোখের কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? রেটিনা। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড সিরিজটা নিয়ে আসছি। তো গুড বাই।